হাতে বাঘ অলরেডি নৌকার পুরো শিখেছেন বাঘ হাতে বাঘ এই বলাটা সময় দেয় বাঘ এরকম দিচ্ছে সেগুলো 18 ইঞ্চি ব্যাগটা এরকম বাঘের পাড়ি দিচ্ছে বাঘের আকৃতি দেখলি মন মানুষের সাথে ঠিক থাকে না ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আলু কলমি শাক চিংড়ি মাছ চড়া ঝালা চিংড়ি মাছ ভর্তা ওই যে ভর্তা খাইতে চাইলাম সারাটা রাত আমারে দিয়ে কোটালেন ভাই চিংড়ি লাইন ঠিক আছে তো আপনি ট্রলারে বরফ আনলে কি কোটা লাগতো বন উপকূলের খোলপেটুয়া নদী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। ওরা কি শোলার উপরে সুন্দরবন এখন আনুষ্ঠানিকভাবে বন্ধ, তাই যারা চুরি করে বনের ভিতরে যাচ্ছেন না তারা মহাসমারোহে পোনা ধরছেন বন উপকূলের এই খোলপেটুয়া কিংবা কপোতাক্ষ নদী। আমাদের ছোট্ট ট্রলারটি ছেড়েছে চকবাড়া থেকে, আমরা যাচ্ছি দৃষ্টিনন্দনের দিকে। 4 জন লাগেই ওরে বাবা, যত যাই বলেন এই এত বড় বড় ট্রলার, তাও তো এক গুতা মেশিন। এদিকে ডুয়েস ইঞ্জিন তো দেখি না। হ্যাঁ 4 ঘন্টা সময় লাগবে না, ভাটা নিতে পারলে এক টানে হেভি টান। বাচ্চো কদ্দূর? দুপুর গড়িয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়নি। দুপুরের রান্না এখনো চলছে ট্রলারের পেছনে। আমাদের সামনে যে জায়গায় নোঙর করার পরিকল্পনা রয়েছে সেখানে বসেই আমরা রান্নাবান্না শেষ করব, খাওয়া দাওয়া করব। এদিকে খোলপেটুয়ার ঠিক উল্টো পাশে যে গাছপালা দেখছেন সেটি নীলডুমুর এবং আমাদের দক্ষিণ পাশে সুন্দরবন। আমরা গাবুরার হরিশপুর ঘাট থেকে রওনা দিয়ে দৃষ্টিনন্দনের দিকে যাচ্ছি। সামান্য পথ, এবং এই পথ যেতে যেতেই সম্ভবত কয়েক হাজার নৌকা চোখে পড়ল, যারা নেট জাল দিয়ে চিংড়ি মাছের পোনা ধরছেন, রেণু শিকার করছেন। লাইনের কোনো শেষ নাই, যত দূর চোখ যায়। ঠিক আছে, এইখানে তো হাজার খানেক মনে হয় নেট আছে। নেট জাল দিয়ে এভাবে পোনা শিকার করা একেবারেই নিষিদ্ধ, অবৈধ একটি কাজ, কিন্তু পেট চালানোর জন্য এই মানুষগুলো, বন উপকূলের মানুষেরা এই জাল দিয়ে মাছ ধরেন। এসব ভাবতে ভাবতে আমরা চলে এসেছি দৃষ্টিনন্দনে। ঘাটে নোঙর করলাম। নাতি আসছে? জামাই কি চলতেছে? কি দিকে কি একটা রান্না করলাম, আর এই যে সবজি দিয়ে চিংড়ি মাছ কি রান্না করতে হবে সেটা বলেন। হ্যাঁ ভাই, দুটা খাওয়া যায়, যা করেন করেন, আমার সমস্যা নেই। করেন না। এই জামাই ডিস্টার্ব করেন না, সে কি রান্ধে খাওয়াবে তার ব্যাপার। কি দিয়ে খাওয়াবে সে? ডাল দিয়ে বানাবে না কি দিয়ে বানাবে, না লবণ পানি দিয়ে বানাবে, না মাটি দিয়ে বানাবে, এটা মানিক ভাই ঠিক করবে। ঠিক আছে, কি কি আছে বের করেন। খাওয়া তো লাগবে। কয়টা বাজে? এখন 1টা বাজে, 4টার সময় খাবো। দুপুরের ভাত সমস্যা কি? বাচ্চু 2:30 বাজে কি খাওয়া সম্ভব? না, তা আপাতত সম্ভব না। কেন? মাছ ধরলাম স্যার একটু আগে। মাছ দিয়ে করা আছে তো। ও এই কালকের মাছটা বের করে দেন জামাই। মাছ ধরে বাসি মাছ খাবো? এই রে বাবা, ওইটা বরফে থাকুক, আর এটা তো আমরা নিয়ে ভেজে রাখছিলাম সুন্দর করে, এই জন্য বললাম। কি মাছ দেখে? যাই হোক, আমরা কিন্তু মেহমান আছি। না, মেহমান থাকেন। আপনি কোন জায়গা যাচ্ছেন? এদিকে আসেন আপনি। আপনার দায়িত্ব তো আজকে রান্না করার। ওই যাচ্ছেন আপনি? আজকে কি আমরা রান্না করে খাবো না বিয়ে বাড়িতে খাবো? বিয়ে বাড়ি খাওয়া লাগবে। ওই আজকে তো এই যে মানিক ভাই দেখেন ঠিক আছে কি আমরা এটা তাহলে হবে কলমি শাক হবে। আগে রাখছিলাম, এটা তাহলে কলমি শাক হবে। শুধু শাক হবে, আর অন্য কিছু হবে না? ডাল রান্না করি। ডাল রাঁধবেন নাকি একটা ভর্তা বানাবেন? ভর্তা তাহলে মানে চিংড়ি ভর্তা, এই যে টুক আছে তাই দিয়ে দেখি। তাহলে চিংড়ি ওই শাকটা দিয়ে হবে না? হ্যাঁ, ওই ইয়ে হোক, তার সাথে ভর্তাটা হোক। ওই শাকের সাথে করে ডাল ভেজে দাও। সেটা এই চিংড়ি মাছ পুটার সময় বলেছে যে মানিক ভর্তা করবে। ট্রলারে রান্না শুরু হয়েছে আরও আগেই, এখন ভাত রান্না হবে, বাকি যেই ভর্তা টর্তা করার কথা সেগুলো করবেন। আজকে রান্না করছেন আমাদের মানিক ভাই,
তাকে সহযোগিতা করছেন অন্যরা। এদিকে সেই ফাঁকে আমি একটু নেমে পড়েছি দৃষ্টিনন্দন ৯ নম্বর সোরা, এই অঞ্চলগুলো একটু ঘুরে দেখব। আর এমনিতে কি ওই সোরা এটা? হ্যাঁ এটা সরা। ও, এটা তো সেই ভালো জায়গাটা, তাই না? বিখ্যাত জায়গা। হ্যাঁ ভালো মানুষ বসবাস। হ্যাঁ, ভালো মানুষের বসবাস। সেই ওই যে সুন্দরবনে যারা ভদ্রলোক বন্দুক টন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, তাদের অনেকের বাড়ি এখানে। ওই যে চিনি মানে চিনি তৈরি করে আবার লবণ পানি দিয়ে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মধুর ফ্যাক্টরি আছে। বন উপকূলের এই লবণ পরিবেশে যে মানুষগুলো বেঁচে আছে, টিকে আছে, তাদের জীবন আসলে দুর্বিষহ। তবে এখানে ঘুরতে ঘুরতে যেটি নজরে আসলো যে এত দূরের, এত প্রত্যন্ত এলাকা হলেও এখানে ইন্টারনেট এবং মোবাইল ফোনের ব্যবহার এবং প্রচলিত যেই মোবাইল ফোনের গেমগুলো রয়েছে, মোবাইল ফোনে যে জুয়া খেলার চল রয়েছে, সবই এখানে চলমান রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে বসে দেখছি যে মোবাইল ফোনের গেম খেলছে তরুণেরা। কি তোমরা হারলা না জিতলা? এখন খেলা শেষ। ওরে বাবা, এই যে আমার এদেরকে মেরে দিছে অন্য প্লেয়ার। এই কোনো কাহিনী হলো? আঙ্গুলের এই মোজাও পাওয়া যায়। হ্যাঁ, মোবাইল ফোনে গেম খেলা কিংবা মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে, এটি সারা পৃথিবীর সমস্যা, সারা দেশের সমস্যা। কিন্তু এই অঞ্চলে এত প্রত্যন্ত এবং প্রান্তিক মানুষদের মাঝে যে মোবাইল ফোন নিয়ে সময় কাটানোর চল দেখছি, সেটি নিঃসন্দেহে খুব ভালো কথা নয়। আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি খোলপেটুয়ার পাড়ে। আমাদের ট্রলার আছে। ওহ, এই জায়গা তো খুব সুন্দর। এগুলো কি মিঠা পানির পুকুর নাকি? দৃষ্টিনন্দন পুকুরের পানি খায় মানুষ। হ্যাঁ, এই পুকুর। এই যে এই পাশে। আর এটা? এটা হচ্ছে খাল। আচ্ছা, খাল। আচ্ছা, সেটা লবণ পানি। এটাও মিষ্টি পানি। বাহ বাহ বাহ। পুকুর আছে এর ভিতরে? হ্যাঁ এর ভিতরে। এখানে মাদ্রাসা আছে। হুম হুম হুম, হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, বুঝতে পারছি। সাইক্লোন শেল্টার সব মিলায়। অমানিক ভাই, ঝাল ঝাল কিছু হলো? ঝাল ঝাল কিছু হচ্ছে? মানুষ কিন্তু মেলা। বললাম অতগুলো প্লেট আছে? প্লেট নেই। প্লেট সবাই বাসাতে নিয়ে আসবেন। হ্যাঁ, সেটাই। এটা কতক্ষণ থাকবে নেট জাল? শুধু নেট জাল নয়, সুন্দরবনে যে কোনো ধরনের মাছ শিকার নির্ভর করে বা যে কোনো ধরনের কাজই নির্ভর করে জোয়ার ভাটার উপরে। তো কাজেই সেভাবেই চলবে। এদিকে আমাদের দুপুর গড়িয়ে যাওয়ার পরও রান্নাবান্না শেষ হয়নি। আমাদের মানিক ভাই আজকে রান্না করছেন, আগেই বলেছি। এখন দুপুরে আমাকে খাওয়ার আয়োজন কি কি? এটা আলু, কলমি শাক আর চিংড়ি মাছ, এই যে। আর এটা হলো চিংড়ি মাছ ভর্তা, চড়া ঝালের চিংড়ি মাছ ভর্তা। কড়া ঝালের কড়া কই মাছ দেখা যাচ্ছে, একটা দুটো মাছের মধ্যে কালো কালো। কই মাছের সঙ্গে মিক্সড হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়েছে আর এখন একদম শেষ ভাটি, তাই আর ট্রলারে না ফিরে সোজা আমরা গিয়ে বসছি গাছতলায়, রাস্তার পাশে গাছতলায়। আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর রাত্রি আমাদের কি খাবার হবে? রাত্রি চিন্তা রাত্রি করবো। এতদিন ধরে সংসার করলাম, তার হিসাব যদি না বুঝলে হবে। অনেকদিন দক্ষিণ এলাকার গায়ে লাগার একটা সবজি টবজি বেশি করে খাওয়াই। হ্যাঁ, আমাদের মানিক ভাই এখানে আসলেই, মানে সুন্দরবনের এই অংশে আসলেই তিনি আমাদের রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নেন। আজকে যে রান্নাগুলো করেছেন নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। এছাড়া আমরা সবাই বেশ ক্ষুধার্ত। আমরা সামনে যে রাস্তাটি দেখছেন, রাস্তার এক পাশে গিয়ে বসেছি, সেখানে বসে আজকে দুপুরের খাবার খাবো। ভর্তা তো সবার একই লেভেল, আপনি কি একটা দিকে ওরকম করলে তবে বাকিগুলো তো দেখতে হবে। মানিক ভাই জানে যে আমি তরকারি না। কম খাই।
ভর্তা তা আপনি একটা দিকে বলেন অত বড় কেন, আর বাকিগুলো দেখেছেন আপনি? পার্সেলটি ওই আবার আরেক দলা দিয়েছি পাশের থেকে তুলে। না ওটা ভেঙে গেছে সেটা। তোমরা নজর টজর দিও না কিন্তু। না ঢেকে নিয়ে আমি এই মাপ এই ভাই ঢেকে থালা নিয়ে পড়ে এসে থাকতো। দৃষ্টি দেবে তাই না? ভাই। কোন জায়গায় বসে বলেন যে আমরা থালা পড়ে থাকলে আমি এই বত্তা মাইপে দেখতাম। দেখেন আমি একটু পরে মাপ দেন, খাইনি আচ্ছা মানিক চোখে মুখে জ্বালাই দেবো ঝুনি। আপনি দেখেন, ভর্তা আপনি যদি এইটা বড় হয়ে যায় আর কোনো ছোট আরো একটা আছে কিন্তু বড়, সেগুলো যেন কথাগুলো লাগে বলে দেবেন। হ্যাঁ তার জন্য ভর্তা কিন্তু আরো একটা আছে, ওই সাইজের সাথে যদি না মেলে তখন কিন্তু কথা বলা লাগবে। একটা ভর্তা দেখেছে চিল্লাচ্ছে, ওটাও কিন্তু চিল্লার লাগবে। আচ্ছা এত শত্রু কেন করেন কেন এই ভাই? বাড়িটা দিছে হাতে বাড়ি দিছে আজকে। আমার বাড়ি বন্ধ ও দিছে হাতে বাড়ি। হাতে বাড়ি সামত বাড়ি তো শেষ ও তো হাতে বাড়ি শেষ। না ভাই সব লাইন করে নিয়ে আসছি। যাক ভাই, চিংড়ি মাছটা কাজে লাগলো। ওই যে ভর্তা খাইতে চাইলাম, সারাটা রাত আমার দিয়ে কোটালেন। ভাই সিঙ্গেল লাইন ঠিক আছে তো আপনি ট্রলারে বরফ আনলে কি কোটা লাগতো? ভাই? বরফ আনেননি। সিঙ্গেল লাইন ঠিক আছে। হুম, এখন আপনি পারবেন না। বাটলেন কি করে? কি দিয়ে? হাতে? চিংড়ি হাতে বাটছে? হ্যাঁ ওটা তো কোন নোংরা কোনো বাটি নেই, নোংরা বাটি স্বাদ লাগে না। হাতে টলা দিলে তো কাটা হয়ে যায়। ব্লেন্ডার তো হাতে হাতে হাত ব্লেন্ডার আছে না, বেলের শরবত বলে আপনি হাত ব্লেন্ডার যেখানে সেখানে চিংড়ি মাছ কোনো ব্যাপার আছে? আর বাটার যন্ত্র আছে ভাই এটা দেন ভাই, হুম, ওই নোংরা ফেলে ভাই। ভাই। আমি এই চিন্তাই করতেছিলাম যে দুপুরের খাবারটা আল্লাহ কি খাওয়ায়, সবাই তাকায় আছে, কি একটা অবস্থা গেল। বাচ্চু তুমি রান্ধিছো? হ্যাঁ আমি পাশাপাশি ছিলাম, আমি রান্না করি। না খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। ওই জাল বাজ দিছে বাসু গাঙ্গে পড়ে যাচ্ছি এই সেই হুম জাল লাভ দিয়ে উঠলি ও লাভ দিয়ে উঠলি। ও ভাই ওই কালাবগের কথা মনে আছে তো? এখন কোন জায়গায় পড়িল? জাল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রাস্তার উপরেই বিশ্রাম নিচ্ছিলাম। এদিকে দেখি বন উপকূলের মানুষদের বিশ্রাম নেই। তারা এই ভর দুপুরেও নৌকাগুলো নামিয়ে ফেলছেন, সম্ভবত জাল তুলতে যাবেন নদীতে। কোথায় যাবো নদীতে? নৌকা নামাই ওইটা বেশি দিয়েছে তো এটা না। না সুন্দরবনের এই অঞ্চলে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে ইদানিং। তার মধ্যে একটি হচ্ছে সুন্দরবনের একজন বনজীবী বাবলু গাজী, তাকে বাঘে আক্রমণ করেছে, কুমির আক্রমণ করেছে সেলিনাকে মংলার জয়মণিতে। এর আগে পরে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে এবং সেই ঘটনাগুলো এই অঞ্চলের মানুষকে সন্ত্রস্ত করে রেখেছে। এছাড়া বিপদের উপর বিপদ হলো সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব চলছে। তো এই যে বনদস্যুদের তাণ্ডব কিংবা বাঘের আক্রমণ, কুমিরের আক্রমণের ভয়ে অনেকেই আর ফিরে যেতে চাইছেন না সুন্দরবনে। পেটের টানে তারা ফিরে যান, কিন্তু বিকল্প থাকলে তারা সুন্দরবনে আর যেতে চান না। তেমনই একজন আমাদের এই নোয়া চাচা, যার কাছে শুনছিলাম কিছুদিন আগে বাঘ তাকে আক্রমণ করতে গিয়েছিল। তিনি একজন মৌয়াল। তো তার কাছ থেকে সেই গল্পটি শুনবো, কি করে বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন তারা। প্রথম জঙ্গলে যাই, 8জন 9জন 10জন বিশিষ্ট দল বা বাউলি বলেন। মহাজনের কাছে ধরেন 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা নেয়, নিলি প্রতিজন না একজন মাঝি, ওতেও একজন মাতব্বর সর্দার হয়। এনে সর্দার 5 লক্ষ টাকা ধরেন একজন মহাজনের কাছ থেকে নেওয়ার পরে আর 10টা লোক আমরা তার সাথে মিল দিই। দিলি পরে ওই 10টা লোক মিল দেওয়ার পরে আমাদের প্রতিদিনের হয় 30,000, কারো 25,000। যেহেতু পারে বেশি ধরেন 10জন লোক এখান থেকে ছাটা উঠতে হবে ওই দৃষ্টিনন্দনে খুঁজুন। 10জন লোক ওই জঙ্গলের ভিত্তিতে ফিরে আসবে, তালিবারে কড়, এই কড়ের লোকের একটু বেশি দিতে হয়। বেশি দিতে? আচ্ছা, কাজ বেশি তার? হ্যাঁ কাজ বেশি না, কাজ তার বেশি না, কাজ সব একই। তো উনি তার হচ্ছে সে ওই মানে চাক খুঁজে দেয়। হ্যাঁ নির্দেশনা ধরেন এই দৃষ্টিনন্দন এই হরিশখালী গোড়াতেও আমি উঠেছি, 4 দিন করতে আমি সুন্দর বনের ভিতর দিয়ে আমি বুঝতে পারছি। গিয়ে আসবো। তাহলে এই নৌকোটা এই হরিশখালী রেখে গেছি, 4 দিন গিয়ে ওখান থেকে বনের ভিতর থেকে তার কোনো রাস্তাঘাট না। না না, রাস্তায় জঙ্গলের মধ্যে রাস্তা কি? এখন ওই দিক নির্দেশনা ওনার বা ঠিক থাকে, তারই বলে কড়। বুঝতে পারছি।
কেউ আড়ি টানে, আমি আড়ি টানি, হুম আবার কেউ ড্রামও টানে। হুম টানার পরে সারাদিন ধরেন সকাল 7টার দিকে ভাত পানি খাইয়ে নামাজ কালাম পড়ে, ভোরের নামাজ কালাম পড়ে বা ভাত পানি খাইতে তো 7টা বেজে যায়। হুম গেলে আমরা সুন্দরবনে ছাটায় উঠি, মধু কাটতে উঠি। হুম মধু কোনো দিন 2 ড্রাম হয়, কোনো দিন 1 ড্রাম হয়, কোনো দিন 5 কেজিও হয় মধু। হুম এমন অবস্থায় ওই পারাটনি খালের ভিতরে আমরা সারাদিন হুম পারাটনি খালের ভিতরে সারাদিন ছাটা কাটিয়ে এসে হুম সব লোকজন সব নৌকায় আচ্ছা থাকার পরে মাগরিবি মাগরিবি নামাজ কালাম, কেউ পড়ে কেউ পড়ে না। হুম এমন অবস্থায় নামাজ পড়ে হুম। পানি খাইয়ে এরকম নৌকার 2 পাশে এরকম খোপা দেওয়া থাকে, এই যেরকম এই পাশে খোপা দেওয়া থাকে, এরকম খোপা দেওয়া থাকলে কেউ ওই খোপা হেলাম দিয়ে এরকম ঘুমায়, কেউ কাইতুই ঘুমায়, হুম কেউ আবার পানচুন খায়। আর একটা করে ব্যাগ আমাদের সবসময় এরকম হাতে থাকে। কেন শোনেন, ব্যাগে কি থাকে? ব্যাগে পান সুপারি, ও আচ্ছা। বড়ি, তারপরে কিছু চিড়ি, কিছু বিস্কুট, হুম, হুম, স্যালাইন, মানে হালকা ওষুধের খাবার। জিনিস যেগুলো লাগে। হুম থাকলে আমি কাইতুই শুয়ে রয়েছি, আর আমার পাশে একটা আমার শালা সম্পর্ক হয় মশে। হুম ও বেটা আমার মুখে ওই বুকের কোলে গাছ, এই যে আপনার প্যাটার কোলে গাছ পাশাতে ও বসে বসে গল্প করতে দিলাই, কী করলি, কী মধু তো হচ্ছে না, কী করে কী এমার ধরো কোন খালে যাবো। সেখন মাগরিব শেষ হয়ে গেছে, গেলি অন্ধকার হয়ে অন্ধকার হয়ে গেছে। হুম অন্ধকার হয়ে গেলে আমি কাইতুই শুয়ে যাই। তারপর পরে বলি ভাই তুমি টোট দিলে আমি একটু শুই, মানে মাঝে মধ্যে 2-1 দিন ডিউটি থাকতে। হুম সুন্দরবনের কাজ তো বাঘ ভালুক ডাকাত 1400 চারিখানাতে আসে, হুম কেউ ঘুমায় কেউ ডিউটি থাকে না। এখন আমার যেই দেখি তুলি যে আমি কেবল পাশ মারাতে এরকম উঠেছি, হুম উঠলে পর ও এরকম বলতে হাতে বাঘ, হ্যাঁ হাতে বাঘ। হাতে বাঘ। অলরেডি নৌকার পুরো শিখেছে বাঘ, হাতে বাঘ এই বলে আর সময় দেয়নি। হ্যাঁ এবার ওই হাতে বাঘ, তারপরে বাঘে শিখেছে। এসে গেলে বাঘের খোটার এই বুকি জাল বেঁধলে এরকম গোড়ানো খোপা দেওয়া থাকে বা জাল দেওয়া থাকে, এই জাল এখানে বেঁধলো আর ওই ওই খোটা বেঁধল বালে বাঘ এরকম দিয়েছে। সেগুলো 18 ইঞ্চি ফাঁক বাঘ এরে আমি এই বাঘ কতটুক ফাঁকে কতটুক বেশি ফাঁকে করবে। এখন এমন অবস্থায় আমার ওর হাতে ব্যাগ ছিল, ওই ব্যাগটা এরকম বাঘের বাড়ি দিচ্ছিল। তার আমার হাতে এখানে এরকম খোপাই ছিল, আসলে পরে আমি 2 বাড়ি মারলাম। হুম মারার পরে ওই এই এতটুক বলার সময় তার ভিতরে ওই বাঘ উঠে আবার চলে গেল। গেল। যাওয়ার পরে সেই অবস্থা আছে। এরই মধ্যে সবাই আমার সেগুন 10 জন লোক সবাই ওই চেতনা পাইছি বা সজাগ হয়েছি। তারপরে লাইট মেরে এখানে দেখছিলাম। তারপর বাঘ যখন তাকাইছে সেখন দেখলাম যে সেকেন্ডের ভিতরে 30 বার আমাকে দিক তাকাইছে। আর কি দৃশ্য সে গল্প করে বুঝলে যায় না, এমন দৃশ্য। মানে টর্চে বাঘের আকৃতি দেখলি মন মানুষের সাথে ঠিক থাকে না, ভয়ঙ্কর। ভয়ঙ্কর জিনিস। মাদাবের দোয়া আর আল্লাহ রসুল ছাড়া এই বাদায় কোনো উপায় নেই। উপায় নেই। বর্ণনা করতে পারবেন কিরকম ভয়ঙ্কর চেহারাটা? বাঘের হ্যাঁ, যখন ওই অবস্থায় থাকে। যখন ওরা ইয়াটামের অবস্থা থাকে সেখন খুব ভয়াবহ আকৃতি ধারণ করে ওরা। আর যখন নর্মালে থাকে সেখন গ্রামের কুকুরগুলো দেখা যায় না, ওরা নর্মালে সেখন নিউট্রালে চলে। আর যখন ওরা ওই মানুষের পরে বা যখন পশু পাখির পরে আক্রমণ করে, আক্রমণ, হ্যাঁ, তখন তাদের মানে ভাগ করতে দেখলে আপনার মানে কি করে ওই সময়? এই সময় কি করে কি মানুষ মানে এটা খাবারের প্রতি লক্ষ্য থাকে সেইভাবে ওর ভয়াবহ চেহারা দেখা যায়। চেহারা দেখা যাচ্ছে ওর দিক তাকালি এমনি আপনি আমার মতন লোক অলরেডি হ্যাঁ, আপনার চোখ আর তাকাতে পারবেন না, এরকম অবস্থা। আমি তো অজ্ঞান হয়ে যাব। সেই অবস্থায় আসি আল্লাহ দিলে সেখান থেকে 2 ঘন্টা পরে নৌকার তোলায় পানি নৌকো লাগাই রাখি খালের ভিতরে। আমরা 2 ঘন্টা পরে পানি আসলো, আসার পরে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। তারপর কোনো আল্লাহ রহমতে আর কোনো বালা মুসিবত ও আর ফেরত আসেনি না, সেকেন্ড আবার টাইম। হ্যাঁ। কি একটা অবস্থা! ভয়াবহ দৃশ্য। ফেলটি আমি ছিলাম, আমি দেখছি কিন্তু আমি বলেছি আর সুন্দরবন আর করবো না, আমি আর যাবেন না? না সুন্দরবন আর যাবো না। আল্লাহ। সুন্দরবনে ওই যা বাঘের বাপ চাষারা গল্প করতে শুনতাম, তা ভয় করেও যে যা হবে, হ্যাঁ, সাহস করি তাই হবে। ওই মুহূর্তে তারপর বাঘ জ্বলি যাওয়ার পর তো ভয় আসে শেষে যে আবার এসলো
এই আতঙ্ক। এই আতঙ্ক থাকে মানুষ। বললাম 2 ঘন্টার মতন 5টা-6টা লাইট মেরে আমরা বন্যার ভিতর ধরে রাখছি। তারপর নৌকার তলায় পানি আসার পরে তারপরে আমরা ওখানে সরেছি। তা ওটা মনটা কুতিছে, বাঘ ইচ্ছে নৌকার পরে উঠেছে আবার, আল্লাহ, এরকম দৃশ্য হয়। এই আমাদের ভাগ্যিস ওই নেটটা দেওয়া ছিল। আল্লাহ সে ভরসা, আল্লাহ কি নেট ছাড়াই তো থাকে মানুষজন দেখি। জাল, নেট না ওটা জাল বলে। জাল, জাল, হ্যাঁ জাল বা খোটা। জাল ছাড়াই তো থাকে লোকজন দেখি। আল্লাহ, কি অবস্থা। যাক, ভালো থাকেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো। আর জঙ্গল যাচ্ছেন না তাইলে? না, জঙ্গল যাবো না। দেশে যদি কেউ সাহায্য সহানুভূতি করতে এরকম জন্মদিনের ভ্যান ট্যান চালিয়ে খাতা মেরে ওটা নিয়ে যাও, আমার সুন্দরবনে যাওয়ার আর ইচ্ছা নাই। আর আশা নেই। না। ওই যে আপনি দেখেছেন বাঘ? হ্যাঁ দেখি। রে বাবা, তো ভয়ঙ্কর চেহারাটা কিরকম? আমি একদিন জঙ্গল করতে যে বাঘ দেখেছি, হুম আমরা মনে করেন এখান থেকে নীলডুমুর হুম এরকম দূরে আমরা, হুম এবারে এত দূরে বাঘ ডেকেছে। হুম ওই বাঘ ডাকার পরে মানে 10 মিনিটের ভিতরে আমরা নদীতে জাল দেওয়া বলে সব জাল খাটাচ্ছি। এই 10 মিনিটের ভিতরে এত রাউন্ড করে আসে আমাদের এরা নদীর সে কি সাঁতরায় পার হয়েছে? না না, আচ্ছা, মালদা স্টেশন। মাছ দিয়ে, আচ্ছা। আমরা নদীর জাল খাটাচ্ছি, এমন টাইমে 10 মিনিটের ভিতরে ওইখান থেকে বুড়ি মনে করেন আপনার নীলমতি এত পারত রাউন্ড করে এসে। মানে ওখান থেকে ডাক হ্যাঁ। দিচ্ছে, সেই ডাক শুনছেন হ্যাঁ, আপনারা? আমরা ডাক শুনতে পাচ্ছি। এইবারে এসে আমরা তো এরা নদীতে জাল খাটাচ্ছি, আর ও পশ্চিম দিক ফিরে দাঁড়িয়ে রয়েছে পাশাটা আমাদের দিক দিয়ে, নদীর দিক দিয়ে। কিন্তু মাথার দিকে দেখা যায়নি, পাশা আচ্ছা। দেখলাম। তা দেখলাম যে বড় একটা মানে কুরবানির গরু ধরলাম, বড় 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 কিনে হয়। আমরা ওই রকম, আর ওই রকম উঁচু, আর লাল বাঘটা। লাল। হ্যাঁ, আমরা নৌকায় আমরা কাজ করতেছি, এর ভিতরে খানিক সময় দাঁড়িয়ে থেকে ও আস্তে আস্তে চলে গেল চলে গেল জঙ্গলের ভিতরে চলে গেল। সাংঘাতিক। যে চেহারা, উফ, এমনিতে আগে ওই যে গুনিন নিয়ে যাইতেন আপনারা, এখন কি গুনিন যায় না? না, বাবারে গুনিন গিলে আরো ক্ষতি হয় বেশি। আমাদের এখান থেকে তো গুনিন নিয়েও অনেক লোক গেছে, আগে ছিল বাপসা ছাড়া গুনিন নিয়ে হ্যাঁ। জঙ্গলে গেছে, এবারে দুজনে ধরেছে। সেই নৌকা আর ক্ষতিগ্রস্ত সেই বেশি। নৌকা দুটো মানুষ পড়ি। যত গুনিন এরে গেলে তত বাবা। ক্ষতিগ্রস্ত বেশি। ও তাহলে গুনিন কাজ করে না? না না, ওটা বলো মনের গুনিন কোনো মাতব্বারি খাটে না, আল্লাহ সেটাই। রাসূল আর মা বাবার দোয়া ছাড়া কোনো সে ছাড়া আর কোনো উপায় নাই। যাক, ভালো থাকেন, সাবধানে থাকেন। আসবো নি, আবার দেখা হবে নি। আমি তো এত বছর ধরে জঙ্গলে আসা যাওয়া করি, আর আল্লাহর কাছে বলি, আপনার ভিডিও তো দেখি সব না আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার দেখার শখ নাই। আপনার ভিডিও তো সবসময় দেখি আমি, আপনি সুন্দরবন বহুত জায়গায় ঘুরেছি। হ্যাঁ, আপনার ভিডিও দেখি কম বেশি। সবাই তো বাঘ দেখতে চায়, আর আমি কই যে বাঘ সামনে না পড়ুক। আপনার ভিডিও দেখলে একদিন আপনি বাঘ দিয়ে সাঁতার যাচ্ছে, হ্যাঁ। আপনি ছবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দূর থেকে দেখতে ভালো লাগে, ওইটুকুই। কলকাতা কি ভালো লাগে আর আমি মানে 18 ইঞ্চি ফাঁক, এই বাঘটা হাত দিলে পরে আমার মানে হাতের কাছে আপনি, হাতের কাছে। ওই আল্লাহ ওই জালের কারণে আটকায় গেছে। আবার ওই যে বাবলু গাজী, হ্যাঁ, বাবলু গাজী ওই একই এলাকায়। কিরকম ভাবে সে বাঁচলো আল্লাহ। ওই ধরেন ও সাটাতে 3 জন ঢুকে হ্যাঁ। অলরেডি বনের ভিতরে 2 জন হ্যাঁ, ঢুকে ঢুকেছে। আর লোক ড্রাম না কেবল ওই ঢোকবে, আর বাঘ এই মতো অবস্থা এই ব্যবসায় এসে ওই ড্রামের কারণে বেঁচে গেছে সে। যাক, ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন। বাঘের গল্প শুনতে ভালোই লাগে। আমরা চলতে চলতে হঠাৎ করে এই গল্পের সামনে পড়লে দাঁড়িয়ে পড়ি, কিংবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও যদি ঘুরতে ঘুরতে কখনো বাঘের কোনো গল্প আসে, আমরা দাঁড়িয়ে পড়ি। বাঘের গল্প শুনতে সবারই ভালো লাগে, কিন্তু বাঘের মুখোমুখি কেউ হতে চায় না। আমিও সুন্দরবন উপকূলে যতদিন ঘোরাফেরা করেছি, চলেছি বিভিন্ন কাজে, মনে মনে বলেছি আমার সামনে যেন কখনোই বাঘ না পড়ে। আপাতত বিদায় নিচ্ছি, আরও অনেক গল্প হবে বন উপকূলের মানুষদের নিয়ে। ভালো থাকবেন সবাই, কাল আবারও দেখা হচ্ছে।